নমস্কার, আমি সৃজা। বামফ্রন্ট সরকার এ রাজ্যে কম্পিউটার ঢুকতে দেয়নি। বামফ্রন্ট সরকার এ রাজ্যে কোঠারি কমিশনের নির্দেশে ক্লাস 4 পর্যন্ত আপনাকে ইংলিশ পড়তে দেয়নি। আর ঠিক সেই কারণের জন্য আপনার আইটি সেক্টরে চাকরি হলো না, আর আপনার গড়গড় করে ইংলিশ বলে যাওয়াটা হলো না। 34 বছরে আপনার জীবন একবারে নরক হয়ে গিয়েছিল। তার জন্যই তো 2011 সালে আপনারা একটা স্বপ্নের মতন সরকার এনেছেন, যে সরকার আপনাকে শিক্ষা দেবে, শিক্ষার পরে আপনাকে চাকরি দেবে, আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং তারপর অবশ্যই আপনি সেই কর্মসংস্থানের মাধ্যমে আপনার নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। গত 13 বছর ধরে এরকমই সুন্দর একটা জীবন তো পাচ্ছেন আপনারা, তাই না? সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, সুন্দর একটা চাকরি, এবং তার সঙ্গে একটা সুন্দর জীবন। এই জীবনটাই তো চেয়েছিলেন, আর তার জন্যই তো 2011-র 13ই মে সরকার বদল করেছিলেন। কিন্তু কি জানেন তো, আপনারা সুখে আছেন ঠিকই, কিন্তু ডেটা সে কথা বলছে না। ডেটা বলছে 2004 থেকে 2011 এ রাজ্যে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েশনে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে ছিল। 24 লক্ষ ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েশন হয়েছিল, মানে শিল্প হয়েছিল। তাও সেটা 2007 সালে সিঙ্গুরটা বাদ দিয়ে। সিঙ্গুরটাকে ধরলে সেই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছতো আমরা জানি না, কারণ সিঙ্গুরে যদি শিল্প হতো শুধু তো শিল্প হতো না, তার সঙ্গে অনুসারী শিল্প প্রচুর হতো। তো সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতো জানি না। যাই হোক, সিঙ্গুরটা বাদ দিয়ে সেই সংখ্যাটা গিয়ে পৌঁছেছিল 24 লক্ষ। আর 2011-12 সাল থেকে 2022-23 সাল, এই 10 বছরে এই সংখ্যাটা ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েশন, মানে শিল্পের জব আর কি, যেটা সেটা এসে পৌঁছেছে -7.8%। আমি বলছি না, ডেটা বলছে। সেই ডেটা আমি এই ভিডিওর নিচে আপনাদেরকে দিয়ে দেব। কি এরকম একটা সুন্দর জীবনই তো চেয়েছিলেন আপনারা। এবার ধরুন, বামফ্রন্টের আমলে যখন আপনাদের জীবনটা একেবারে নরক হয়ে গিয়েছিল, সেই 34 বছর, সব থেকে খারাপ জীবনের 34 বছরে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েশনে 24 লক্ষ। তারপর ধরুন প্রতি বছর এসএসসি হতো, টেট হতো, পিএসসি হতো, পুলিশের নিয়োগ হতো, এই সবগুলো তো হতো, তাই না? এখন ধরুন, মানে এই 10 বছরের যেটা বললাম আর কি, 2011-12 থেকে 2022-23 পর্যন্ত, এখন ধরুন যেমন এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকে না, চাকরি হয়েছে, নিশ্চয়ই চাকরি হয়েছে। আমরা সাধারণত বামফ্রন্ট সরকারের আমলে কি জানতাম, যে আমি চাকরি করব, তার বদলে স্যালারি পাবো বা পয়সা পাবো। কিন্তু এখন একটু সিস্টেমটাও বদলে গেছে। এখন হয়েছে কি, আপনি পয়সা দেবেন তাহলে চাকরি পাবেন, মানে চাকরি করে পয়সা নয়, পয়সা দিয়ে চাকরি। সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এই সরকারটা ভালো, মোটামুটি ভাবে আপনাদের স্বপ্নের জীবনের মতো একেবারে। শিল্প কি হয়নি? নিশ্চয়ই শিল্প হয়েছে, অনেক শিল্প হয়েছে। যেমন ধরুন চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, সাম্প্রতিককালে আবাস চুরি, ট্যাব চুরি, এগুলো কি শিল্প নয়? শিল্প হয়েছে, কিন্তু আপনার সেখানে নিয়োগ হয়নি। আপনার মাসিক ভাতা হয়েছে 1-1.5 হাজার টাকা, তার বিনিময়ে আপনার ভোটটা কেনা হয়েছে। আপনি যে গরমে রোদরে যান, কারণ জেনারেলি এখানে গরমকালেই ভোট হয় আমাদের রাজ্যে, তো সেক্ষেত্রে গরমে রোদে তেতে পুড়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েছেন, ওই যে মাসিক 1-1.5 হাজার টাকা ভাতা ওটা পাবেন, সেটাই বা কম কি? শিল্পে নিয়োগ নাই বা হলো, কিন্তু শিল্প সম্মেলন হয়েছে। এখানে বিদেশে যাওয়া হয়েছে, প্রচুর বড় বড় শিল্পপতিদের সঙ্গে মিটিং হয়েছে, সেই শিল্পপতিদের হাতে পায়ে ধরে এ রাজ্যে সামিট করা হয়েছে এনে। সেই সামিটে শিল্পপতিরা এসেছেন, খাওয়া দাওয়া করেছেন, আড্ডা মেরেছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, তারপর টাটা করে বাড়ি চলে গেছেন। কিন্তু আমাদের রাজ্যের যে প্রাথমিক শিল্পটা, চুরি শিল্প, সেই শিল্প কিন্তু অটুট থেকেছে এখনো পর্যন্ত। মানে গত 13 বছর ধরে ত্রিফলা থেকে শুরু হয়েছিল মোটামুটি ভাবে, এখন এই ট্যাবে এসে থেমেছে। আগামীতে আরো নতুন নতুন শিল্প নিশ্চয়ই আমরা দেখতে পাবো। নতুন নতুন মন্ত্রীদের নিশ্চয়ই আরো জেলে যেতে হবে নতুন নতুন শিল্পের জন্য, সেসব হবে। এরকম একটা স্বপ্নের মতন জীবনই তো আপনারা চেয়েছিলেন, আর তার জন্যই তো 2007-এ সিঙ্গুরের কারখানাটাকে আসতে দিলেন না। ধরুন সিঙ্গুরের কারখানাটা যদি হতো, সেখানে কত ছেলেমেয়ের রিক্রুটমেন্ট হতো। শুধু তো সিঙ্গুরের কারখানা নয়, তার সঙ্গে অনুসারী শিল্প হতো। সেখানে 16টা ব্যাংক ব্রাঞ্চ খোলার জন্য অলরেডি আবেদন করে ফেলেছিল। এবার ভাবুন, ওই 16টা ব্যাংকে, মানে ব্রাঞ্চে, কত ছেলেমেয়ের ব্যাংকে চাকরি হতো ওই একটা সিঙ্গুরের কারখানার জন্য। এবং গোটা হুগলি জেলার যোগাযোগ ব্যবস্থাটা কেমন ভাবে একটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু তাতে কি হয়েছে?
34 বছরে বামফ্রন্ট সরকার আপনাদের অনেক খারাপ করেছে। আপনারা তো ভালো জীবন চেয়েছেন, আর সেই কারণের জন্যই তো চেঞ্জ করেছেন সরকারকে, ঠিক করেছেন। আর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা সুন্দর জীবন পেয়েছেন। আর একটা শিল্পের কথা অবশ্যই বলতে হবে। বামফ্রন্ট সরকার একটা সেক্টর 5 করেছিল, যেটা আইটি হাব আমরা জানি। সেখানে বেশ কিছু আইটি কোম্পানি রয়েছে যারা চাকরি দেয়। এখনো পর্যন্ত এ রাজ্যে আইটিতে যেটুকু চাকরি হয় ছেলে মেয়েদের, সেটা কিন্তু বামফ্রন্ট সরকারের ওই সেক্টর 5-এর জন্য। তারপরে গত 13 বছর ধরুন কেটে গেছে, একটা সেক্টর 5.5 হয়নি, কিন্তু একটা অন্য শিল্প হয়েছে। নিউ টাউনের যে জমিটা, যেটাকে পরবর্তীতে আরো একটা আইটি হাব করার প্ল্যান ছিল বামফ্রন্ট সরকারের, যে সরকারটা আপনাদের জীবন নরক করে তুলেছিল, সেই যে ফাঁকা জমিটা ছিল, সেখানে এখন পর্নোগ্রাফির শুটিং হয়। তাতে কি হয়েছে? পর্নোগ্রাফির শুটিং তো আরজি করের মর্গেও হয়। এটাও তো একটা শিল্প। আর সেই সিন্ডিকেটে আবার অভিষেক ব্যানার্জির শালিকার নামও জড়িয়ে যায়। তো নতুন আর একটা শিল্প হলো। যেমন ধরুন চুরির সঙ্গে আবার পর্নোগ্রাফি শুটিংও একটা শিল্প। সেই পর্নোগ্রাফির শুটিং যে ওখানে হয়, সেটার সেটার পুরো তথ্য আপনারা নেটে পেয়ে যাবেন, আমি একটুও বানিয়ে বলছি না। আর শুধুমাত্র পর্নোগ্রাফি শুটিং হয় না, ওখানে তো মাঝে মাঝে খুন টুনও হয়। এই কয়েকদিন আগেই যেমন নিউ টাউনের ওই চত্বরে গোলাগুলি চলেছে, মানুষ খুন হয়েছে। সে তো আমাদের এ রাজ্যের কাউন্সিলরই প্রোটেক্টেড নয়, নিরাপদ নয়, তাকেই লোকে খুন করতে আসছে। আর আপনার আমার জীবনের কি দাম আছে? একটাই তো ভোট। সিসিটিভি ঢেকে একবার দিলে ওরকম 10টা ছাপ্পা মারা যাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ আমরা নই। আমাদের জীবনটা সুন্দর হয়েছে, আপনারা ভোট দিয়ে নতুন সরকার এনেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ধরুন বামফ্রন্টের আমলে প্রতি বছর এসএসসি হতো, তো অসংখ্য স্কুল টিচার নিয়োগ হতো। এখনো নিয়োগ হয়, যেটা শুরুতেই বললাম। এখন শুধু একটুখানি পয়সা দিতে হয়। ওই সময় পয়সা দিতে হতো না বামফ্রন্ট সরকারের আমলে। কিন্তু ভাবুন, বামফ্রন্ট সরকারের আমলে তো কষ্ট করে পরীক্ষা দিতে হতো, এবং তার কোনো নিশ্চয়তা ছিল না, কারণ ট্যালেন্টের অনুযায়ী তো নিয়োগ হতো। আপনি ট্যালেন্টেড হলে চাকরি পাবেন, ট্যালেন্টেড না হলে চাকরি পাবেন না। কিন্তু এখন ভাবুন জিনিসটা কতটা ভালো হয়েছে। এখন আপনি পয়সা দিলে আপনার ট্যালেন্ট থাকুক আর না থাকুক, আপনি চাকরি পাবেনই। এই চাকরির নিশ্চয়তা আপনাকে বামফ্রন্ট সরকার দিতে পারেনি, যেটা এই সরকার দিতে পারছে। কিছু টাকা নিচ্ছে, তাতে কি হয়েছে? আপনি ঘটিবাটি বেচবেন, ঘটিবাটি বেচে টাকা দিলে চাকরিটা তো নিরাপদ হচ্ছে, কিন্তু আবার সেই চাকরি কয়েকদিন পরে চলেও যাচ্ছে, যেটা আবার বামফ্রন্ট সরকারের আমলে হতো না। তারপর ধরুন একঘেয়ে চাকরি করতে করতে আপনি তো বোরও হয়ে যেতে পারেন। চাকরি চলে গেলে ধরুন একটা রিল্যাক্সড ব্যাপার, আরাম, যে ঠিক আছে এতদিন তো চাকরি করলাম, একটু রিলিফ। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে এটা হতো না। আপনি যদি চাকরিতে একবার ঢোকেন, সেই চাকরি আপনাকে ওরা করিয়েই ছাড়তো 60 বছর অবধি। সত্যিই খারাপ ছিল সরকারটা, একদমই জুতের ছিল না। তারপর ধরুন স্বাস্থ্যসাথী কার্ড, বামফ্রন্ট সরকার কোনোদিন করেছে এই স্বাস্থ্যসাথী কার্ড? এই যেমন স্বাস্থ্যসাথী কার্ডে আপনি গেলেই আপনার চিকিৎসা হচ্ছে, কিন্তু আপনার কোনো মাথায় আসছে না যে কি ব্যাপার, হঠাৎ করে স্বাস্থ্যসাথী কার্ড কেন দেওয়া হবে, কেন হঠাৎ করে সরকার পে করবে আমার চিকিৎসার খরচ? আসলে সরকার তো পে করছে না। সরকার এই যে আপনাকে কার্ডটা দিয়েছে, এটা আসলে বেসরকারি একটা স্বাস্থ্য বীমা কোম্পানির কার্ড। আপনার যে চিকিৎসা হচ্ছে সেই টাকাটা বীমা কোম্পানি পে করছে। আর সেই বীমা কোম্পানিকে বছরে প্রায় 12 থেকে 15 কোটি টাকা পে করছে রাজ্য সরকার। এবার আপনি ভাবুন, এই টাকাটা, যে টাকাটা বীমা কোম্পানিকে পে করা হচ্ছে, সেই টাকাটা যদি সরকার সরাসরি স্বাস্থ্য খাতে ব্যয় করতো, তাহলে আর যাই হোক, ওই তিলোত্তমা সেদিন 36 ঘন্টা ডিউটি করার পরে অন্তত তাকে ওই সেমিনার রুমে গিয়ে রেস্ট নিতে হতো না। আরজি কর অন্তত একটা মেয়েদের রেস্ট রুম পেত। তাহলে কেন করছে? কেন হঠাৎ করে বেসরকারি বীমা কোম্পানিতে, সরাসরি স্বাস্থ্য খাতে ব্যয় না করে সরকার কেন বীমা কোম্পানিকে টাকা দিচ্ছে? কারণ এই বীমা কোম্পানিগুলোর থেকে ইলেকটোরাল বন্ডে টাকা তুলতে হবে তো ভোটে জেতার জন্য। তার জন্য তাতে আপনি একটা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনি সুপার স্পেশালিটি হসপিটাল দেখার পরেও, আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী বারবার করে রেফারেল চলবে না বলে দেগে দেওয়ার পরেও আপনাকে ঘোরাচ্ছে হাসপাতাল, এখান থেকে ওখান আর ওখান থেকে সেখান, আর করতে করতে রোগী মারাও যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, 2-1 পিস মারা গেলে কিচ্ছু যায় আসে না, একটা দুটো ভোটে কি এসে যায়? একবার সিসিটিভি ঢাকতে পারলে ওরকম 10-15টা ছাপ্পা মেরে দেওয়া যাবে। আর হাসপাতালগুলোরও তো কোনো দোষ নেই, তারাই বা কি করবে? তাদের কাছে তো প্রপার চিকিৎসা পরিষেবা নেই। তারা দেবে কি করে পরিষেবাটা? যেটা আমার কাছে নেই সেটা আমি প্রোভাইড কি করে করব?
তাই হাসপাতালগুলো এই চিকিৎসা পরিষেবা দিতে পারছে না, আর সেটাই হচ্ছে বারবার করে। আর তারপর ধরুন মাঝে মধ্যে এ রাজ্যে একটুখানি মহিলাদের ধর্ষণ টর্ষণ হয়, সেটা নিয়ে এত মাথা ঘামালে চলে না। তখন প্রশ্ন ওঠে আর কি, যে মহিলাটার চরিত্র খারাপ ছিল কিনা, ক্লায়েন্টের সঙ্গে বচসা ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা, অ্যাফেয়ার ছিল কিনা, এসব একটু এত টুকটাক হয়। শরীর থাকলে ওরকম জ্বর যেমন হয়, জ্বর জ্বালা যেমন হয়, তেমন একটু ধর্ষণ টর্ষণও হয়। এগুলো আপনাদেরকে একটুখানি মানিয়ে নিতে হবে। কিন্তু বাকিটা ভাবুন, 2011-13 মের পর থেকে আপনাদের জীবন কি সুন্দর একটা স্বপ্নের মতন হয়েছে না? যেমন ধরুন আপনাদেরকে পড়াশোনা করতে হচ্ছে না, কারণ রাজ্য থেকে 8,000 বাংলা মাধ্যম স্কুল বন্ধই করে দিচ্ছে সরকার। এরপরে পিপিপি মডেলে এখানে আম্বানি আদানিরা স্কুল খুলবে, যেটার মাসিক ভাড়া হতে পারে, মানে টাকা আর কি, ধরুন ওই 30-35 হাজার টাকা মতন। এবার ধরুন এই রাজ্যে তো চাকরি বাকরি খুব একটা নেই, আপনি তো পান 1,000-1,500 টাকা, তো সেটা দিয়ে তো আপনি ওই আম্বানির আদানির স্কুলে পড়াতে পারবেন না। তার মানে আপনার পরবর্তী প্রজন্মকে আপনি পড়াশোনা শেখাতে পারবেন না। ভাবুন তো কত সুন্দর একটা ব্যাপার। পড়াশোনার কি কম ঝক্কি বলুন তো? এই বামফ্রন্ট সরকার ক্লাস 8 পর্যন্ত অবৈতনিক শিক্ষা করে দিয়েছিল, অন্তত 8 পর্যন্ত সবাইকে পড়তেই হতো। এটা কি কম খাটনির ব্যাপার? সব দিক থেকে আসলেই ভালো করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। এই যে ম্যানুফ্যাকচারিং জব যে ক্রিয়েট হতো 24 লক্ষ, তার মানে কাউকে না কাউকে তো পরিশ্রম করে কাজটা করতে হতো। তো এত খাটনি খাটার দরকারটা কি? তার থেকে এখন দেখুন কি সুন্দর -7.8%, মানে চাকরিও নেই, কাজও করতে হয় না, সুন্দর জীবন, সুখের। এরকম সুখের একটা জীবন পাওয়ার জন্যই তো এই সরকারকে বেছেছিলেন, আর ঠিক সেরকমই একটা সুন্দর জীবন পেয়েছেন। এবার আনন্দ করুন।